আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ম্যাক্রো মেরকেলের বৈঠক। আফগানিস্তানে তালেবানের ভয়াবহ হামলায় 16 আফগান সেনা নিহত। এক ঢিলে 3 পাখি মারা যাবে না, সাব জানিয়ে দিল রাশিয়া। যৌথ মহড়ায় অংশ নিতে ইসরায়েলে মরক্কোর সামরিক বিমান। এবার ব্রিটেনে মাস্কের বাধ্যবাধকতা সহ শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ, জানালো ব্রিটেন প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্যদিকে 28 আরোহী নিয়ে নিখোঁজ রুশ বিমান। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটিতে 400 বন্দুক হামলা, নিহত 150। এবং সর্বশেষ থাকছে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পশ্চিমবঙ্গের মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লাহ। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। সোমবার ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 3 দেশের সম্পর্কের উন্নতির কথা আলোচনার পাশাপাশি মানবাধিকার এবং পরিবেশ সংক্রান্ত বিষয়টি আলোচনায় উঠে এসেছে। সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, বৈঠকে বিশ্বের অন্যতম 3টি পরাশক্তি দেশের 3 রাষ্ট্রপ্রধান একটি বিষয়ে সহমত হয়েছেন, আর তা হচ্ছে চীনের প্রতিষ্ঠানগুলো ইউরোপে এবং ইউরোপের প্রতিষ্ঠানগুলো চীনে যেন ভালো পরিবেশে কাজ করতে পারে, কাজের ক্ষেত্রে কাউকে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। একই সঙ্গে ইউরোপের সঙ্গে চীনের বিমান চলাচল ফের চালু করার প্রস্তাব উঠে এসেছে বৈঠকে। এদিকে বৈঠকের পর ফরাসি মুখপাত্র দাবি করেছেন, পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনার পাশাপাশি বৈঠকে মানবাধিকার নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। জার্মান এবং ফ্রান্স 2 দেশের রাষ্ট্রপ্রধান উইঘুর মুসলিমদের উপর অত্যাচার এবং তাদেরকে জোর করে কাজে নিয়োজিত করানোর প্রসঙ্গটি উত্থাপন করেছেন। চীনের একনায়কতান্ত্রিক মনোভাব নিয়ে শি জিনপিং জানিয়েছেন, তারা এমনকি বৈঠকে আলোচনা হয়েছে হংকং প্রসঙ্গে। তবে এসব ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কি বলছেন তা জানা যায়নি। বৈশ্বিক উষ্ণায়ন এবং পরিবেশ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। চীন সরকার যেন কয়লার সংস্থাগুলোকে সমর্থন না করে তা নিয়ে শি জিনপিং এর কাছে আবেদন জানিয়েছেন মেরকেল এবং ম্যাক্রো। পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি দেশের এই ভার্চুয়াল বৈঠকে উঠেছিল ইরান প্রসঙ্গ। নতুন করে পরমাণু চুক্তিতে কিভাবে ইরানকে ফেরানো যায় তা নিয়ে 3 দেশের রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে আলোচনা করে। আফগানিস্তানের সশস্ত্র তালেবান যোদ্ধাদের হামলায় দেশটির কমপক্ষে 16 সরকারি সেনা নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের সালমা ড্যাম এলাকায় একটি তল্লাশি চৌকিতে তালেবান যোদ্ধাদের হামলার পর এই ঘটনা ঘটে বলে মঙ্গলবার জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা। আফগানিস্তানের খামনা গণমাধ্যমের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, রোববার রাতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের চিশতি শরীফ জেলার সালমা ড্যাম এলাকায় অবস্থিত দেশটির সরকারি সেনাদের একটি তল্লাশি চৌকিতে হামলা চালায় তালেবান। এতে দেশটির 16 সরকারি সেনা নিহত হয়েছে। হারি নদীতে অবস্থিত সালমা ড্যাম মূলত একটি জলবিদ্যুৎ এবং সেচ কেন্দ্র। হামলার পর সরকারি সেনাদের ওই তল্লাশি চৌকিটি দখলে নিয়েছে তালেবান। একই সঙ্গে সেখানে থাকা সরকারি সেনাদের সকল সামরিক সরঞ্জাম তালেবানদের দখলে চলে গেছে। এএনআই বলছে, সালমা ড্যামকে আফগানিস্তান ভারত মৈত্রী বাঁধ বলা হয়ে থাকে। বাঁধটি 640 মিলিয়ন কিউবিক মিটার পানি ধারণ করতে পারে এবং এটা দিয়ে 2 লাখ একর জমিতে সেচ চালানো সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে এটাই ছিল ভারতের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টার বিরোধিতা করেছে রাশিয়া। মস্কো বলছে, এক বিষয়ের আলোচনায় আরও 2 বিষয় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তাতে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এ মন্তব্য করেছেন। তিনি সোমবার এক টুইটার বার্তায় বলেছেন, কোনো পশ্চিমা কর্মকর্তা এবং বিশ্লেষক ভিয়েনা সংলাপে আরও 2টি বিষয় অন্তর্ভুক্ত করার যে দাবি তুলেছেন তা এক ঢিলে 3 পাখি মারার প্রচেষ্টার সমতুল্য। তিনি বলেছেন, এই প্রচেষ্টা অবাস্তব এবং অগঠনমূলক। বর্তমানে ভিয়েনায় যে সংলাপ চলছে তার একমাত্র লক্ষ্য 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার সক্রিয় করা। উলিয়ানভ একই দিন আরেক টুইটার বার্তায় বলেছেন, রাশিয়া প্রচণ্ডভাবে পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে সংলাপ চায়, কিন্তু সেটি আলাদা বিষয় এবং তাকে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সঙ্গে গুলিয়ে ফেলা যাবে না। ভিয়েনার এই গ্র্যান্ড হোটেলে এরই মধ্যে 6 দফা আলোচনা হয়েছে এবং শিগগিরই 7ম দফা বৈঠক শুরু হবে বলে মনে করা হচ্ছে।
2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত এপ্রিল থেকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। মার্কিন প্রতিনিধি দল এই সংলাপে পরোক্ষভাবে অংশ নিচ্ছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়। এরপর 1 বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় 36 অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলছে আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে প্রথমবারের মতো মরক্কোর একটি সামরিক বিমান ইসরায়েলে অবতরণ করেছে বলে খবর পাওয়া গেছে। মরক্কো বিমান বাহিনীর একটি C-130 কার্গো বিমান গত রোববার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় হাজ্জোর বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। প্রেস টিভি জানিয়েছে, পাবলিক ফ্লাইট ট্র্যাকিং সফটওয়্যারে বিমানটির অবস্থান ধরা পড়ে। যদিও ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনী মরক্কোর সামরিক বিমান অবতরণের খবর নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতা রয়েছে এবং এসব দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গেও আমাদের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক হচ্ছে। তবে তিনি বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে এসব দেশের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো গত ডিসেম্বরে মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অল্প কিছু দিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর চতুর্থ দেশ হিসেবে এই ন্যাক্কারজনক কাজ করে মরক্কো। মিশর এবং সিরিয়ার নেতৃত্বে 1973 সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অংশ নিয়েছিল মরক্কো। অবশ্য পরবর্তীতে মিশর তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যদিও সিরিয়া এখনও ইসরায়েলকে ফিলিস্তিন দখলদার অবৈধ রাষ্ট্র মনে করে এবং তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে। চলমান করোনা মহামারীর মধ্যে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশের কোভিড লকডাউন রোড ম্যাপের চূড়ান্ত পর্যায়ে মাস্ক পরার আইনি বাধ্যবাধকতা এবং সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম তুলে নেওয়া হবে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত 16 মাস ধরে প্রায় নিয়মিতভাবে যেসব নিষেধাজ্ঞা জারি করা ছিল, যেমন বাড়ির মধ্যে পালনীয় 6টি নিয়ম এবং ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়ি থেকে কাজ করার নির্দেশনাও বিলুপ্ত করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, পরিকল্পনা অনুযায়ী কোভিড লকডাউন রোডম্যাপের শেষ ধাপ শুরু হবে আগামী 19 জুলাই। তার আগে 12 জুলাই সবশেষ তথ্য বিশ্লেষণ করেই সে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। ডাইনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে জনসন জানিয়েছেন, স্কুল খোলা, ভ্রমণ এবং সেলফ আইসোলেশনের বিষয়ে নতুন নির্দেশনা কয়েকদিনের মধ্যে জারি করা হবে। তিনি বলেছেন, মুখ ঢেকে রাখার আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকলেও সৌজন্য হিসেবে জনাকীর্ণ কোনো জায়গায় গেলে তিনি নিজে মাস্ক পরিধান করবেন। প্রধানমন্ত্রী জনসন আরও বলেছেন, ইংল্যান্ডের সফল টিকা কার্যক্রমের কারণে নতুন কোভিড রোগী শনাক্ত এবং মৃত্যুর হার অনেকটা কমে গেছে। আর সে কারণেই সতর্কতামূলক পদক্ষেপগুলো মানার জন্য আইনি বাধ্যবাধকতা তুলে নেওয়া সম্ভব হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলছেন, চলতি মাসের শেষের দিকে দেশটিতে দৈনিক 50,000 করোনা রোগী শনাক্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তার মতে, গণটিকা কার্যক্রমের মাধ্যমে যখন আমরা পরিষ্কারভাবে অনেকটাই সফল হয়েছি, তখন সামনে না এগুলে কবে এগোবো? 28 আরোহী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ একটি রুশ যাত্রীবাহী বিমান। মঙ্গলবার রাশিয়ার কামচাটকা উপদ্বীপে N-26 বিমানটি নিখোঁজের কথা নিশ্চিত করেছে দেশটির সরকার। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই বিমানটির আর সন্ধান পাওয়া যায়নি। যাত্রীবাহী উড়োজাহাজে 22 যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। স্থানীয় ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভ্যালেন্টিনা গ্লাজোভো জানিয়েছেন, উড়োজাহাজটি কামচাটকার প্রধান শহর পেদ্রা ফাবলস্কো কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে রওনা হয়েছিল। এক পর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর উড়োজাহাজটি নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে পালানায় অবতরণ করেনি। বিমানটি উদ্ধার অভিযানে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দ্রুত উদ্ধার করা সম্ভব হলে রাশিয়ার ইন্টারফ্যাক্সকে একটি সূত্র জানিয়েছে। নিখোঁজ হওয়া বিমানটি 1982 সাল থেকে সেবা দিয়ে আসছে। জরুরি মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, পালানা বিমানবন্দরের 15 থেকে 25 কিলোমিটার এলাকার মধ্যে বিমানটির সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটিতে দেশটির বিভিন্ন স্থানে 400-র বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলার এই সকল ঘটনায় অন্তত 150 জন নিহত হয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, শুক্রবার থেকে রোববারের মধ্যে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলার ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কেন্দ্র এবং বৃহত্তম নগরী নিউ ইয়র্কের শুক্রবার থেকে শনিবার মোট 21টি বন্দুক হামলা ঘটনা ঘটেছে। নিউ ইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে, হামলায় মোট 26 জন নিহত হয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর হামলা এবং হতাহতের সংখ্যা কম বলে জানিয়েছে পুলিশ। গত বছর মোট 25টি বন্দুক হামলার ঘটনায় 30 জন নিহত হয়েছে। অপরদিকে শিল্পনগরী এবং তৃতীয় বৃহত্তম শহর শিকাগোতে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বন্দুক হামলার ঘটনায় 83 জন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন 14 জন। শিকাগো পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় 2 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন, তবে তারা শঙ্কামুক্ত রয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বিধানসভা থেকে কাটোয়ার নিজের বাড়ি ফেরার পথে সোমবার বিকেলে মেমারি কাটোয়া রোডে দুর্ঘটনার শিকার হন তিনি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাতগেছিয়ার কাছে মন্ত্রী গাড়ির সামনে ডানের দিকে চাকা পাংচার হয়ে যায়। এরপর একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। পিকআপ ভ্যানটি উল্টো দিক থেকে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা গেছে, মন্ত্রীর গাড়ির গতি অল্প থাকায় প্রাণে বেঁচে গেলেও হাতে চোট পান সিদ্দিকুল্লাহ চৌধুরী। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, দুর্ঘটনার সময় মন্ত্রীর গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। মন্ত্রীর গাড়ির চালকও আহত হয়েছেন। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তিনি। দুটি আঙুলে সামান্য চোট পেয়েছেন, তবে এখন সুস্থ রয়েছেন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।